পাইলস, ফিশার এবং ফিস্টুলা এগুলো আসলে কি তিনটে সম্পূর্ণই আলাদা রোগ, কিন্তু লোকজন একে এক শ্বাসেই এক কারণেই বলে। কারণ পাইলস হওয়ার পেছনে মূল কারণগুলো কি? বেসিকলি দেখা গেছে মূল কারণ কনস্টিপেশন আছে। তাহলে কি স্যার এটা ধরে নিতে হবে যে পায়খানার সঙ্গে রক্তপাত হলেই সেটাকে পাইলস বলতে হবে? নট নেসেসারিলি। এই সব ক্ষেত্রেই কি অপারেশনের প্রয়োজন হয়, নাকি শুধুমাত্র ওষুধেই সেটার চিকিৎসা বা ট্রিটমেন্ট করা সম্ভব? তো আপনি আর কোন ডাক্তার কাছে পৌঁছাচ্ছেন তার উপরে নির্ভর করে। পাইলস, ফিশার বা ফিস্টুলা একবার যদি ট্রিটমেন্ট হয়ে যায়, কিওর হয়ে যায়, তারপরে কি আবার ফিরে আসতে পারে? খাওয়া দাওয়া কি ধরনের হতে পারে যদি আপনি একটু বলেন? দিস ইজ নো রকেট সায়েন্স। পায়খানার সময় রক্ত পড়ছে, তীব্র ব্যথা হচ্ছে, অথবা মলদ্বারের পাশে বারবার পুজ জমছে। অনেকেই এই ধরনের সমস্যাকে লজ্জার কারণে লুকিয়ে রাখেন, যার ফলে এটা একসময় গিয়ে একটা ভয়ঙ্কর আকার ধারণ করে। পাইলস, ফিশার এবং ফিস্টুলা এই তিনটে নাম একসঙ্গে শোনা যায়, কিন্তু এই তিনটে কি একই রোগ? কখন কি চিকিৎসা প্রয়োজন, কখন ওষুধের সমাধান সম্ভব এবং কখন অপারেশন বা সার্জারির প্রয়োজন হয়? আধুনিক রোবোটিক সার্জারি বা মিনিমাল ইনভেসিভ সার্জারির কি ভূমিকা রয়েছে? আজ এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজবো আমরা। আজকের পডকাস্টে আমাদের বিশেষ অতিথি, বিশিষ্ট চিকিৎসক, জেনারেল অ্যান্ড রোবোটিক সার্জন ডক্টর শশাঙ্ক শুক্লা স্যারকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়া নারায়ণা হাসপাতালে এবং আপনাদেরকে জানাই দর্শক বন্ধু, আমরা ডক্টর অনলাইন এই অনুষ্ঠানটি আয়োজন করছি আপনাদের জন্য। আপনাদের প্রশ্নগুলো উত্তর ডাক্তারবাবুরা দেবেন এবং সেই জন্যই আমাদের এই উদ্যোগ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। আশা করি যে সমস্ত প্রশ্নের উত্তর আপনারা খুঁজছেন, ভিডিওটি শেষ পর্যন্ত থাকলে সেই সকল প্রশ্নের উত্তর আপনারা পাবেন। আমি শুরু করবো আলোচনা। ডাক্তারবাবু, আপনাকে প্রথমেই আমরা জানতে চাইবো যে পাইলস, ফিশার, ফিস্টুলা এগুলো নিয়ে বা অনেক ধ্যান ধারণা রয়েছে, অনেকগুলো মিথ রয়েছে, অনেক ভুল ধারণা রয়েছে, মিসকনসেপশন রয়েছে। আমরা একটু জানতে চাইবো যে পাইলস, ফিশার এবং ফিস্টুলা এগুলো আসলে কি এবং এগুলোকে সম্পূর্ণ আলাদা তিনটি রোগ। যেমন আপনি বললেন পাইলস, ফিশার, ফিস্টুলা এটা আলাদাই রোগ, তিনটে সম্পূর্ণই আলাদা রোগ, কিন্তু লোকজন একে এক শ্বাসেই এক কারণেই বলে। কারণ তিনটে রোগই মলদ্বারে। তো যেহেতু ওই জায়গায় একটা তিনটে রোগ জন্ম নেয় বলে, অনেকবার লোকজন পাইলসকে ফিস্টুলা বলে, ফিস্টুলাকে পাইলস বলে। এটা একটা হচ্ছে কি কমন ল্যাঙ্গুয়েজে কি শব্দ এসে গেছে। যেমন আপনি নিজেই দেখবেন, আমরা প্র্যাকটিসে অনেকবারই অনুভব করি, যে পেশেন্ট ঢুকবে ওর মালদার রাস্তায় যে কোনোই সমস্যা হোক, ও এসে এটাই বলবে কি স্যার আমার পাইলস হয়েছে। আমরা অনেকবার এটাও বলি পেশেন্টটাকে কি আপনাকে রোগের নাম বলতে হবে না, আপনাকে আপনার প্রবলেম বলতে হবে, কি আপনি কি কষ্ট ভোগছেন। আর আমার তো এত বছর কাজ করার পর সিম্পল একটা 4 প্রশ্নে ফরম্যাট হয়ে গেছে। ও 4 প্রশ্নের মধ্যে আমরা ডায়াগনোজ করতে পারি পেশেন্টটাকে। ইন্সপেকশন, এক্সামিনেশন করার আগেই একটা রাফ আইডিয়া হয় মাথায় কি হয়তো এই রোগ আছে। ও 4টে প্রশ্ন আছে। প্রথমে আমরা জিজ্ঞাসা করি কি আপনার কি কোষ্ঠকাঠিন্য থাকে, কি পায়খানা পরিষ্কার থাকে। এই প্রশ্নে একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে, আমরা আগে যখন কথা বলবো এটা আপনি জানবেন কি এই প্রশ্নে খুব একটা মূল্যবান প্রশ্ন। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের কথা কি আপনি কি মানে এমন কি আপনার প্রত্যেকদিনই পায়খানা পরিষ্কার থাকে কি আপনার পায়খানা ক্লিয়ার হয় না। আচ্ছা, 2 নম্বর যে প্রশ্ন হয় কি আপনার কি পায়খানা করার সময় ব্লাড আসছে কিনা। 3 নম্বর প্রশ্ন হয় পায়খানা করার সময় কি আপনার খুব যন্ত্রণা, ব্যথা, খুব পেন হচ্ছে। আর 4 নম্বর প্রশ্ন হয় কি আপনার মলদ্বারে আশেপাশে কোথায় একটা ফুসকুড়ি থেকে কি ওখান থেকে রস বেরোয়। এই যা একটা সিম্পল 4 প্রশ্নে আছে, এখান থেকে আমরা একটা ফেয়ার আইডিয়া জেনে যাই কি পেশেন্ট হয়তো কি রোগ ভুগছে। বুঝলেন? আচ্ছা, এবার স্যার একটু বলুন যে এই পাইলস হওয়ার পেছনে মূল কারণগুলো কি, কজেস গুলো কি? কজেস তো বেসিক্যালি আপনি মলদ্বারে যতই রোগ দেখবেন, সেটা পাইলস হোক, ফিশার হোক, ফিস্টুলা হোক, বেসিক্যালি দেখা গেছে মূল কারণ কনস্টিপেশন আছে, কোষ্ঠকাঠিন্য। আমরা পেশেন্টটাকে অনেকবার বলি কি যার অনেকবার পেশেন্ট বলে কি না স্যার আমার তো সবসময় পায়খানা ক্লিয়ার হয়, কিন্তু যখন আমরা ডিটেল জানাই, একটু ভালো করে হিস্ট্রি নিই, তো বলে হ্যাঁ স্যার ক্লিয়ার হয়, কিন্তু মুখটা শক্ত হয়ে যায়। প্রথমে একটা কড়া পায়খানা হয় কি হ্যাঁ 4 দিন আগে একবার শক্ত পায়খানা হয়েছিল। আমি আমার প্র্যাকটিসে যা দেখেছি কি যার কোষ্ঠকাঠিন্য হলোই না, কোনোদিন সবসময় পায়খানা ক্লিয়ার থাকছে, সেটা কোনোদিনই সাধারণায় রোগই হবে না। আচ্ছা, মানে এই ধরনের সমস্যা তাদের হয় না, প্রায় হবে না। মেন এটাও দেখুন কারণ অনেকটাই থাকতে পারে, যে কোনোই আমরা ডিজিজ নিয়ে ডিসকাস করব তো কারণ সবসময় অনেকটাই কারণ হতে পারে, যেটাকে ইটিওলজি বলে। কিন্তু উই ফোকাস অন দ্য রিজন উইচ ইজ প্রাইমারলি ইম্পর্টেন্ট এন্ড উইচ ইজ বিন সিন মোস্ট অফ দ্য টাইমস। সো 10-এর মধ্যে 9 জন
যখনই পাইলস ফিজার ফিস্টুলা কোনোই রোগটা নিয়ে আসবেন, আপনি দেখবেন ব্যাক হিস্ট্রি কমনলি কনস্টিপেশনই থাকবে। আচ্ছা, তাহলে কি স্যার এটা ধরে নিতে হবে যে পায়খানার সঙ্গে রক্তপাত হলেই সেটাকে পাইলস বলতে হবে? নট নেসেসারিলি, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এবারে আমি একটা একটা করে আমার যা প্রশ্ন চারটে ছিল ওর মধ্যে আসছি। প্রথমেই যখন পেশেন্ট বললো কি কনস্টিপেশন আছে, সো আই বিলিভ দ্যাট দ্যাট ইজ দ্য রুট কজ, অ্যান্ড ওখান থেকেই এই রোগটা তৈরি হচ্ছে। 2 নম্বর আমার যা প্রশ্ন ছিল কি আপনার কি পায়খানার সাথে রক্ত বেরোয়, যদি পেশেন্ট হ্যাঁ বলছে তাহলে ও পাইলসও হতে পারে, সেটা ফিজারও হতে পারে। এইবারে এটা দেখতে হবে কি ও যা রক্তপাত হচ্ছে সেটা কি প্রত্যেক দিনই হচ্ছে, কি হ্যাঁ একদিন হয়েছিল আর মাঝে সাঝে সপ্তাহ 10 দিনের মধ্যে হচ্ছে। যার প্রত্যেক দিনই রক্তপাত হচ্ছে, যার পায়খানা আসতে প্রত্যেক দিনই ব্লাড আসছে আর বরঞ্চ ব্যথা অতটা নেই, সে পাইলস দিকে যাচ্ছে। জাস্ট একটা রিভার্স, যার সপ্তাহে 10 দিন 15 দিনে মাঝখানে একবার ব্লাড আসছে কিন্তু ব্যথা রয়ে যাচ্ছে, এমন তীব্র ব্যথা কি লোকজন বাথরুম যেতে ভয় পায়, সেটা এবারে ফিজার দিকে যাচ্ছে। বুঝলেন? এটা হলো রক্তের ব্যাপার, ব্লিডিং ব্যাপার। আর তাহলে ফিস্টুলা কিভাবে তৈরি হয়েছে? হ্যাঁ, এই দুটো থেকে একটু পৃথক রোগ আছে। ফিস্টুলা, ফিস্টুলাতে পেশেন্ট আপনাকে কি সমস্যা বলবে? ফিস্টুলাতে পেশেন্ট বলবে কি আমার মালদারে আশেপাশে একটা ফুসকুড়ি মতন হয়েছে, যেখান থেকে মাঝে সাঝে রস বেরোয় আর কিছুদিন পর অটোমেটিকলি শুকনোও হয়ে যায়। দ্যাট ইজ ফিস্টুলা। ফিস্টুলা মানে যদি সাধারণ ল্যাঙ্গুয়েজে বলি, ফিস্টুলা হচ্ছে মালদার থেকে বাহারের চামড়া পর্যন্ত একটা নতুন সরু রাস্তা তৈরি হয়েছে। এই রাস্তা এতটাই সরু কি যেখান থেকে হয়তো পটি বেরোতে পারবে না, কিন্তু ইনফেকশন হয়ে পাসটা বেরোবে। যখনই এই পেশেন্ট কোনো লোকাল ডাক্তার কি কোনো চিকিৎসা কাছে যাবে, ও অ্যান্টিবায়োটিক দেবে, অ্যান্টিবায়োটিক খেলে ইনফেকশন মিটে যাবে, এ শুকনো হয়ে যাবে। কিন্তু যেহেতু রাস্তা রয়েছে, এটা ঘুরে ফের আসবে, এটাকে বলে ফিস্টুলা। আচ্ছা, এগুলোর কি ট্রিটমেন্ট রয়েছে বা চিকিৎসা রয়েছে, পদ্ধতি রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। স্যার তার আগে একটু জানা দরকার যে পাইলস ফিজার ফিস্টুলা এগুলো ডায়াগনোসিস কিভাবে করা হয়, কি কি টেস্ট করতে হয়? হ্যাঁ, টেস্টিং ব্যাপার মোস্টলি তিনটেই রোগ, চাहे পাইলস হোক, ফিজার হোক, ফিস্টুলা হোক, একটা ক্লিনিশিয়ান যেটা প্র্যাকটিস করছে সেটা কথাবার্তা বলে আর ইন্সপেকশন করলেই জানতে পারবে। অনেকবারই হয় পাইলসের ব্যাপারে, পাইলস আসলে 4 গ্রেডে পাইলস হয়। ইন্টারনাল পাইলস যেটা ভিতরে হয়েছে, আর এক্সটার্নাল পাইলস যেটা বাহির থেকে দেখা যাচ্ছে। তো পাইলস ক্ষেত্রে অনেকবার আমরা সিগময়েডোস্কোপি মানে মালদার রাস্তায় একটা ক্যামেরা ঢুকিয়ে ভিতরে পরীক্ষা করে দেখি কি কি আছে। ওটা সাধারণত সব কেসে দরকার পড়ে না, কিন্তু কিছু কিছু কনফিউশন কেস আছে কি অনেকবার পেশেন্ট ভালো করে হিস্ট্রি দিতে পারে না, তখন আমরাকে সিগময়েডোস্কোপি হেল্প নিতে হয়। এবার স্যার আপনার থেকে একটু জানবো যে এই সব ক্ষেত্রে কি অপারেশনের প্রয়োজন হয়, নাকি শুধুমাত্র ওষুধেই সেটার চিকিৎসা বা ট্রিটমেন্ট করা সম্ভব? This is a bit of a funny question. The reason being কি probably मतलब যদি একটু হাসি করে বলি তো আপনি আর কোন ডাক্তার কাছে পৌঁছাচ্ছেন তার উপরে নির্ভর করে। Actually if we go by rules and text, ফিজার আমি একটা একটা করে বলি। ফিজার যেটা রোগ আছে সেটা 10-এর মধ্যে 9 পেশেন্টে নর্মালি ঠিক হয়ে যায়। এখানে আমাকে একটু বলতে হবে ফিজার জিনিস কি আছে। এতবার যে আমি ফিজার বলেছি, ফিজার বেসিক্যালি আছে, এটা হচ্ছে আপনার মালদার মুখটা এত পায়খানা বেরোলে ঠিক আছে, একটু যদি সখ্ত পায়খানা বেরোলো সাইডে কেটে যায়, ও যা কেটে যাবে দ্যাট ইজ ফিজার। অ্যান্ড জাস্ট বিকজ দ্যাট এরিয়া ইজ ভীষণ সেন্সিটিভ, ওটা খুব ব্যথা করে, ব্যথা টু দ্য এক্সটেন্ট কে পেশেন্ট যখন ওপিডিতে আসে প্রায় সারেন্ডার করে দেয়, বলে স্যার আপনি যা ইচ্ছা করুন কিন্তু এই ব্যথা থেকে আমাকে বাঁচান। দ্যাট পেন ইজ exceeds any other pain in the body. It is very painful and that disturbs your normal life. So the patient obviously out of agony comes to you and says ki ja ichha korun kintu operation ja ichha korun amake bachan। কিন্তু জাস্ট উল্টো, ফিজার ক্ষেত্রে যদি আপনি পায়খানা নরম রাখবেন, কারণ আপনার তো আজকে কেটে গেছে সখ্ত পায়খানা হলো, কালকে আপনার 1-2 দিন পায়খানা নরম হলো, ফির পরশু দিন সখ্ত পায়খানা হলো, ফির কেটে গেল। সো যে মেন জিনিস আছে শক্ত পায়খানা, ওটাকে নরম রাখতে হবে। তো আপনাকে কনস্টিপেশনটাকে অ্যাভয়েড করতে হবে। তার সাথে কিছু কিছু লোকাল আমার চিকিৎসা থাকে, যেমন কিছু ওষুধ থাকে যেটাতে ব্লিডিং বন্ধ করা, ব্যথার ওষুধ, আর সেক নেওয়া। গরম জল সেক এখানে খুবই লাভকারী হয়। এটাও ডক্টর কমনলি বলে দেয় কি গরম জলে সেক, কিন্তু ওটাও একটা ঠিক পদ্ধতি আছে। আমার ক্ষেত্রে আমি দেখেছি যখন আমরা ট্রিটমেন্ট করি তো 10-এর মধ্যে 9 জন পেশেন্ট যখন 10 দিন পরে আসে, they are with a smile and they say ki na sir aage tulnaye onek better achi. So maybe if you ask for a percentage in a case of fissure, এক পেশেন্ট 10-এর মধ্যে এক পেশেন্টে অপারেশন লাগে। এবারে আই পাইলস উপরে। পাইলস এখানে পেশেন্ট নিয়ে আসে
ব্লিডিং হচ্ছে, অতটা ব্যথা নেই, কিন্তু প্রায় প্রত্যেক দিনই দেখা গেছে ব্লিডিং হচ্ছে। পাইলসের সমস্যা কি আছে, যেমন আপনি প্রথমে একদমই ঠিক বললেন, আমার সমাজে একটা এমন একটা জিনিস যেটাকে লোকজন গোপন রাখতে চায়, মানে এমন একটা জায়গা লজ্জা থেকে এক্স্যাক্টলি, তো খুব একটা প্রকাশিত করে না বলে আজকে প্র্যাকটিসে আমরা যা দেখি পাইল যা আমার কাছে আসে সেটা প্রায় গ্রেড 3 গ্রেড 4ই পাইলস হয়, যখন ওনার হাতে আর কিছু নেই, ও পায়ে নেই, তখনই আসবেন। পাইলস ক্ষেত্রে ফার্স্ট আর সেকেন্ড গ্রেড ওষুধ দ্বারে ঠিক হয়ে যায়। থার্ড গ্রেড কি প্রোল্যাপসড পাইল যা বাইরে এসে আটকে গেছে, সেই ক্ষেত্রেই অপারেশন লাগে। আর 3 নম্বর যেটা ফিস্টুলা, আনফর্চুনেটলি ফিস্টুলার আর কোনো উপায় নেই, যে আমি বললাম কি একটা রাস্তা তৈরি হয়ে গেছে, সেই রাস্তাকে যতক্ষণ আপনি অপারেশন করে নির্মূল করবেন না, ও পেশেন্ট কোনোদিনই পুরোপুরি ভালো হবে না। এবার স্যার একটু বলুন যে এখানে যখন যেখানে সার্জারির প্রয়োজন হচ্ছে ফিস্টুলার ক্ষেত্রে বা যেখানে ক্ষেত্রে, সেখানে আপনারা কোন ধরনের সার্জারি করছেন? ট্র্যাডিশনাল সার্জারির দিকেই আপনারা যাচ্ছেন নাকি রোবোটিক বা অন্য ধরনের আধুনিক সার্জারির দিকে? রোবোটিক যে আপনি নাম নিলেন, রোবোটিক ইজ আ ব্লেসিং টুডে ডেফিনেটলি, বাট আনফর্চুনেটলি অ্যানাল কেসেস মানে পাইলস ফিজার ফিস্টুলাতে এখন পর্যন্ত রোবোটিক সেরকম রোল নেই। আচ্ছা, ঠিক আছে, দিজ আর সার্টেন ফ্যান্সি ওয়ার্ডস উইচ পিপল পিক আপ অ্যান্ড দে ইভেন কাম টু আস অ্যান্ড আস্ক ফর দ্যাট कि স্যার রোবোটিক হবে কি লেজার হবে। A clinician has to be very careful in choosing the mode of surgery. Just because कि লেজার আছে কি স্টেপলার আছে কি রোবট আছে ওটা অ্যাপ্লাই করে দেওয়াও নয়, দিস ডিপেন্ডস কেস টু কেস বেসিস। যেমন একটা ফিশলার কথা বলি, এখন ফিশলার জন্য একটা খুবই ভালো পদ্ধতি এসেছে যেটা লেজার, যেখানে আমরা প্রোব ঢোকাই ও বার্ন করে দিই, তো পুরো যে ট্র্যাক্ট আছে যে আপনাকে রাস্তা বললাম সেটা পুরো পুড়িয়ে যায়, আপনাকে কাটতে হচ্ছে না। কিন্তু আপনি জাস্ট নিজে ভাবুন কি যদি এই রাস্তা যা আছে সেটা মাল্টিপল ব্রাঞ্চেস আছে, আপনি প্রোব কি করে ঢোকাবেন? আপনি মেইন শাখাতে তো প্রোব দিয়ে দিলেন, কিন্তু ব্রাঞ্চেস তো ফির আসবে। সো যেমন আমি বললাম কি অনেক ক্ষেত্রে এটা পার্সন টু পার্সন, পেশেন্ট টু পেশেন্ট ডিপেন্ড করে। পাইলস ক্ষেত্রে যদি বলি তাহলে পাইলসের একটা খুব ভালো চিকিৎসা এসেছে যেটা স্টেপলার চিকিৎসা, কিন্তু স্টেপলারে একটা ইন্ডিকেশন আছে, মানে চারদিকে যখন হবে গ্রেড 3 গ্রেড 4 তখনই আপনি স্টেপলার অ্যাপ্লাই করলে ভালো রেজাল্ট আসবে। সো ইউ আর পারফেক্টলি কারেক্ট, আজকে অনেকটা মডার্ন চিকিৎসা এসেছে, কিন্তু দেখে বুঝে অ্যাপ্লাই করতে হবে কোন পেশেন্টে কোনটা চিকিৎসা পারফেক্ট হবে। আসলে স্যার এইটা কি হয়, মানে যারা সাধারণ রোগী বা তাদের পরিবারের লোকজন তারা ভাবে যে লেজার ট্রিটমেন্ট বা রোবোটিক করলে হয়তো ব্যথা কিছুটা কম হবে, তাড়াতাড়ি রিকভার করা যাবে, রিকভারিটা টাইমটা কম লাগবে, তো সেটার জন্য অনেকে এগুলো হয়তো আপনাদের কাছে এসে বলেন। কিন্তু আপনি বলছেন যে এটা সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়, কারো কারো ক্ষেত্রে লাগতে পারে, এবং সেইভাবে কোনো রোলও নেই বলছেন আপনি রোবোটিক বা লেজারের এই ধরনের রোগের। মেডিকেল লাইনে প্রায় 15-20 বছর তো শুধু পড়ালেখা হয়, আর তারপর আপনারাও জানেন কি সবাই পেশেন্ট একটু এক্সপিরিয়েন্স ডাক্তার কাছে যেতে চায়। হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্সপিরিয়েন্স? দ্য মিনিং অফ এক্সপিরিয়েন্স ইজ দ্যাট ওনলি দ্যাট উই আর নট টেলার্স, কি সবার জন্য মিডিয়াম সাইজ শার্ট সেলাই করে দেবো, রাইট? এটা পেশেন্ট টু পেশেন্ট, পেশেন্ট কি রোগ নিয়ে এসেছে, কোন স্টেজে এসেছে, কারো হয়তো গ্রেড 4 প্রোল্যাপস পাইলস আছে, এমন এমন দেখেছি ইয়াং ছেলে 22-21 বছর 22 বছর এত খারাপ পাইলস যেটা হয়তো দেখেই মনে হবে কি কি করে এতদিন ভোগ করছিল, কি হয়তো কোনো একটা 55 ইয়ার্স ওল্ড জাস্ট একটা ছোট্ট পাইলস নিয়ে এসেছে। সো অ্যাজ দ্য পেশেন্ট কামস, পেশেন্ট গোটা প্রোফাইল, পেশেন্টের রোগ কোন স্টেজে আছে, কি রোগ আছে, ওর এজ কত আছে, ওর বাকি আর কি কি রোগ আছে, এইসব নিয়ে একটা ডিসিশন নিতে হবে কি এই পেশেন্ট জন্য কোনটা ট্রিটমেন্ট বেস্ট হবে। আচ্ছা, এবার স্যার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা অনেক দর্শক বন্ধু আমাদের করে থাকেন, যে পাইলস ফিশার বা ফিস্টুলা একবার যদি ট্রিটমেন্ট হয়ে যায়, কিওর হয়ে যায়, তারপরে কি আবার ফিরে আসতে পারে? একটা একটা করে বলি। ফিশার আমি যতদূর জানি এমনি তো বললাম কি অপারেশন দরকার পড়ে না, কিন্তু যদি অপারেশন আপনি করে দিচ্ছেন, দের ইজ আ স্ফিংক্টার উইচ উই স্যাক্রিফাইস, তো যদি আপনি ওই স্ফিংক্টারই কেটে দিলেন এই জন্মে তো ওটা ঘুরে আসার কোনো চান্স নেই। ফিশার পাইলসের ক্ষেত্রে যেটা থাকে, যদি একটা ঠিকঠাক অপারেশন হয়েছে তাহলে ফেরত আসার চান্স খুব কম, কিন্তু যেমন আমি আগে বললাম কি সবকিছু উৎপত্তি নিচ্ছে কনস্টিপেশন থেকে, তো অপারেশন পরেও যদি দীর্ঘদিন কনস্টিপেশন থাকলো তাহলে অবভিয়াসলি রোগটা ফের তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এবারে আসছে ফিস্টুলা ক্ষেত্রে। ফিস্টুলা ক্ষেত্রে অনেকটাই মিথ রয়েছে, যেটা প্রথম মিথ কি অনেকজন তো চিকিৎসাই করাতে চায় না, বলে না কোনো লাভ হবে না, আমার পাড়ায়ের বন্ধু বলেছে করলে কোনো লাভ নেই, ফের চলে আসবে। They don't want to get operated or treated. But having said that,
फिशुला एक ऐसा रोग है, इवन इन द बेस्ट ऑफ बुक्स लिखा हुआ है कि इसका फिर से आने का चांस, बेस्ट ऑफ प्लेस, बेस्ट ऑफ हैंड्स में भी 5 to 10% চান্স है कि फिर से आ सकता है। কারণ ও যা ট্র্যাক্ট আছে, ওর কোনো সাইড ব্রাঞ্চ আছে কি হয়তো পুরোটা আপনি পোড়াতে পারলেন না, কি পুরোটা কাটতে পারলেন না, তাহলে ফেরত আসার চান্স আছে, কিন্তু আসবেই সেটা কোনো মতে নেই। এটা নির্ভর করে ফিশলা কত বড় আছে। আমরা ফিশলা করার আগে একটা এমআরআই করি, ঠিক আছে? তো এমআরআই আমাকে তিনটে জিনিস বলে কি যা বাহিরে মুখ দেখা যাচ্ছে সেটা ভিতরে কোন জায়গা খুলছে, ট্র্যাক্ট লেন্থ কত আছে। আপ কারো ফিশলা মনে করুন 1 সেন্টিমিটার আছে, তাহলে তো আসার কথা নয়, কিন্তু ফিশলা লোকজন 8, 10 সেন্টিমিটার নিয়ে আসে, তো ডেফিনেটলি দেয়ার ইজ আ ফেয়ার চান্স কি এটা ফেরত আসতে পারে। আচ্ছা, এবার স্যার একটু বলুন যে যারা চাইছেন যে ঘরে থেকেই বা নিজেরা যদি একটুখানি রিকভার করা যায়, ভালো থাকা যায়, তো এই পাইলস ফিস্টুলার জন্য কি সেরকম কোনো মানে এটা কন্ট্রোলে রাখার জন্য বা এটা থেকে ভালো থাকার জন্য কোনো ডায়েট, কোনো লাইফস্টাইল যেগুলো ফলো করলে মানুষ এগুলো থেকে এগুলোকে প্রিভেন্ট করতে পারবে, প্রতিরোধ করতে পারবে? শুধু পাইলস ফিস্টুলা নয়, আমি তো ভাবছি কি আজকে আমরা সবাই, ইভেন মি এন্ড ইউ প্রবাবলি, উই হ্যাভ গট ডেভিয়েটেড ফ্রম আর নর্মাল লাইফ। মানে নর্মাল লাইফ কাকে বলে? আপনি যদি পিছনে গিয়ে আমার পেরেন্টস কি ওনার পেরেন্টসে দেখবেন, হয়তো এত আর্নিং ছিল না, এতটা কাজ ছিল না, বাট দে ওয়াজ পিস অফ মাইন্ড, দে ওয়াজ স্টেবিলিটি, দে ওয়াজ আনন্দ যেটাকে বলে, রাইট? আর আজকে এই ভিড় চাল, এটার ওয়ার্ক প্রেশার, স্ট্রেসে আমরা সেটাই ভুলে গেছি। কারো ঠিক টাইমে খাবার নয়, আপনি যদি ঠিক টাইমে খাবার খাচ্ছেন না, আপনি কি করে আশা করেন কি আপনার পায়খানা পরিষ্কার হবে কি প্রত্যেক দিনই হবে, রাইট? সো এটা কোনো মূল মন্ত্র কি কোনো ম্যাজিক নয়। আপনি যদি আপনার উপরে ধ্যান দেবেন, আপনার উপরে সময় দেবেন, নিজেকে একটা এক্সারসাইজ করবেন, দিনে ভালো করে পরিমাণে জল খাবেন, ঠিক টাইমে খাবার খাবেন, প্রবাবলি অভিষেক আই এম টেলিং ইউ দ্য থিংস উইচ এভরিবডি নোজ, রাইট? আমি আপনাকে কিছুই নতুন বলছি না, কিন্তু আপনি যদি লক্ষ্য করবেন আপনি আর আমি এটা করি না, রাইট? মানে সবাই জানে কিন্তু কেউই করে না। এক্স্যাক্টলি। এক ভালো হেলদি লাইফস্টাইল কাকে বলে সেটা তো আজকে বোধহয় সেকেন্ড ক্লাস থেকে একটা বাচ্চাকে পড়ানো হয়। সো দিস ইজ নট রকেট সায়েন্স, এভরিবডি নোজ হোয়াট নিডস টু বি ডান, ইউ নিড টু গিভ টাইম টু ইয়োরসেলফ। ডেইলি লাইফে কি কি চেঞ্জেস করা যেতে পারে, খাওয়া দাওয়া কি ধরনের হতে পারে যদি আপনি একটু বলেন? আজকে যদি আপনি ইনস্টা রিলস দেখবেন অনেকটা ফ্যান্সি জিনিস এসেছে, কিন্তু আমরা that attracts us. We tend to get swayed. Chia seeds, pumpkin seeds, right, and so many. কিন্তু আমি বলি কি এটা আছে, আপনি একটা ফ্যান্সি দিকে যাচ্ছেন যখন আপনার বেসিক্সই ঠিক নেই। আজকে probably your answer to a question even a second class student can tell you this is no rocket science. আমরা ঠিক টাইমে যদি খাবার খাই, ঠিক টাইপে যদি খাবার খাই আর জল পরিমাণ বাড়াই, তাতেই তো কাজ হয়ে গেল। ঠিক টাইমে বলতে গেলে সকালে উঠে যদি আপনি অনেকক্ষণ খাচ্ছেন না, কি আপনি রাত্রিবেলা অনেক লেট ঘুমাচ্ছেন ও ঘুমানোর আগেই জাস্ট খাবার খেয়ে নিচ্ছেন, তো আপনার শরীরকেও তো সময় দিতে হবে খাবার ডাইজেস্ট করতে। তো ঠিক টাইমে খাবার, ঠিক টাইপে খাবার মানে আপনি শুধু যদি ফাস্ট ফুড খাচ্ছেন, বাইরে খাবার খাচ্ছেন যেখানে অয়েলস ঠিক নেই, কি কন্টেন্ট ইজ নট হেলদি, বরঞ্চ আপনাকে বাড়ি খাবারই খাওয়া উচিত। তার সাথে এমন খাবার খাওয়া উচিত যেখানে রাফেজ বেশি, ফাইবার বেশি। রাফেজ কি জিনিস হয়? এমন খাবার যেটা আমার শরীর ডাইজেস্ট করতেই পারে না, সো অ্যাজ ইট ইজ ওটা পায়খানা রাস্তায় বেরিয়ে যায়। দ্যাট ইনক্রিজ ইয়োর পটি কন্টেন্ট, আপনার পায়খানা পরিমাণটা বাড়াবে, তো কনস্টিপেশন হবে না। দ্যাট ইজ বেসিক্যালি স্যালাড। আর এটা তো সবাই জানে কি খাবার আগে 1 প্লেট স্যালাড খাওয়া উচিত, কিন্তু আমরা খাই না। প্রোটিন কন্টেন্ট মানে যদি আপনি শুধু চিকেন খাচ্ছেন, কি শুধু ডিম খাচ্ছেন, কি যদি কেউ জিম করছে তো ওখানে প্রোটিন সাপ্লিমেন্ট নিচ্ছে অনেকটা ছেলেগুলো, তো ওখানেও একটা কনস্টিপেশন তৈরি হওয়ার চান্স থাকে। তো ও সব জিনিসটাকে একটু ব্যালেন্স করে চলতে হয়। আর ঠিক টাইম পরিমাণ, জল পরিমাণ মানে আপনি কতটা, একটা হেলদি মানুষটাকে 3.5 থেকে 4.5 লিটার জল সারাদিনে খাওয়া উচিত, যেটা আমরা খাচ্ছি না। আর বডি ইজ 65 to 70% মেড আপ অফ ওয়াটার, which we tend to neglect. So এটাই একেবারেই স্যার, আপনি যেমনটা বললেন যে জল পরিমাণ মতো খাওয়া, সঠিক সময়ে খাওয়া দাওয়া করতে হবে, প্রোটিনের সঙ্গে ফাইবারের দিকে নজর দিতে হবে, তাহলে হয়তো আমাদের যে ঘরে ঘরে কনস্টিপেশনের সমস্যা সেগুলো থেকে আমরা মুক্তি পাবো এবং পরবর্তীতে পাইলস, ফিশার, ফিস্টুলা সেগুলোও হয়তো কিছুটা প্রতিরোধ করা যায়। আর যাদের পাইলস, ফিশার, ফিস্টুলা আছে তাদের জন্য তো আপনারা আছেন, আপনাদের কাছে আসলে আপনারা তাদেরকে সুস্থ জীবনে ফিরিয়ে দিতে পারবেন। অনেক ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে এই পডকাস্টে থাকার জন্য। দর্শক বন্ধু, আপনাদেরকে বলি, আপনারা এতক্ষণ ধরে শুনলেন, স্যার সুন্দরভাবে বোঝালেন পুরো বিষয়টা। পাইলস, ফিশার বা ফিস্টুলা এগুলো নিয়ে লজ্জার কোনো কারণ নেই, আপনারা এটাকে
চেপে রাখবেন না, লুকিয়ে রাখবেন না। যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে আপনি চিকিৎসকের কাছে যান। যদি কাউকে বলতে পারছেন না এমনটা হয়ে থাকে তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নিন, চিকিৎসা করান, সুস্থ স্বাভাবিক জীবন যাপন করুন। কনস্টিপেশন, পাইলস বা ফিস্চুলা এগুলো থেকে দূরে থাকুন, প্রতিরোধ করুন, চিকিৎসা করান এবং সুস্থ জীবনে ফিরে আসুন, এই কামনা করি। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আজকের এই আলোচনা নিয়ে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, আপনাদের মতামত লিখতে পারেন। আমরা পরবর্তীতে আপনার প্রশ্ন নিয়ে স্যারের সঙ্গে আবার আলোচনা করব। আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।